তো ফাইনালি এবছরের সামার স্ল্যাম কমপ্লিট হয়ে গেছে, আর যা সামার স্ল্যাম দেখতে পেলাম মানে সত্যি কথা বলতে বছরের পর বছর মনে থাকবে। আমি তো ঠিক করে নিয়েছি যে আমি যখন বুড়ো হয়ে যাব তখন নাতি নাতিদের আমি গল্প শোনাবো যে এককালে আমরা এরকম একটা শো দেখতে পেয়েছিলাম। মানে জাস্ট অসাধারণ। আমি আশা করিনি যে টাকলু আমাদেরকে এত ভালো একটা শো উপহার দেবে। তো আজকের পুরো শোয়ের ব্যাপারে কথা বলবো, আর আজকের এর প্রত্যেকটা ম্যাচ মানে একটাও ম্যাচ বলা যাবে না যে খারাপ হয়েছে। প্রত্যেকটা ম্যাচ নাইট টুতে খুব সাইন করেছে। মেন ইভেন্ট তো একটা আলাদা আলাদা লেভেলেই গেছে, তো সেটার ব্যাপারে একটু বেশি ভালো করে কথা বলতে হবে। তো আমি আগে থেকে বলে দিই যে আমি পুরো ম্যাচ কাটে যে কটা ম্যাচগুলো রয়েছে আমি সবগুলো নিয়ে একটু অল্পভাবেই কথা বলবো, কারণ মেন ইভেন্টটাকে নিয়ে আমাকে অনেক বেশি কথা বলতে হবে, তো অনেক সময় দিতে হবে। তো বাকি ম্যাচগুলো নিয়ে আমি অতটা বেশি ডিটেলে যাচ্ছি না। আজকে সামারস্ল্যামের শুরুতে আমরা রিয়া রিপ্লি ভার্সেস নেওমি ভার্সেস ইয়োস্কার মধ্যে ম্যাচটা দেখতে পাই। এই ম্যাচটা যেমনটা হওয়ার কথা ছিল তেমনটাই হয়েছে, খুবই ভালো ডেলিভার করেছে, কিন্তু লাস্টের দিকে এটার ফিনিশ আমরা রোল করে পিন করে দেখতে পাই। আমরা তো জানতাম যেখানে নেওমি একদমই হারবে না, ওর হারার কোনো রকম চান্স নেই, আর ডাব্লিউডব্লিউই তিনজনের মধ্যে কাউকে উইক দেখাতে চায় না, সেই জন্য কী করেছে যেখানে রোল করে পিন করা দিয়েছে। আর এখানে রিয়া রিপ্লি টপ রোপ থেকে ইয়োস্কাইকে রিপ টাইট লাগিয়েছিল, আর যখন সে পিন করেছিল তখন পেছন থেকে এসে রিয়া রিপ্লিকেই নেওমি পিন করে দেয়, আর তার টাইটেল সাকসেসফুলি রিটেনও করে নিয়েছে। তারপর আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য টিএলসি ম্যাচ দেখতে পাই, আর 25 বছর পর সামারস্ল্যামেতে আমরা একটা টিএলসি ম্যাচ দেখতে পাচ্ছি, আর এই ম্যাচটাকে সেরকমভাবেই ডেলিভার করা হয়েছে। এই ম্যাচে আমরা অনেক কটা মেম্বারকে দেখতে পেয়েছি, তো সুপারস্টারের তো কোনো কমতি ছিল না। আর ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই আমরা এখানে পরপর টেবিল ভাঙতে দেখতে পাই। কেউ কাউকে টেবিলের ওপর শুয়ে টেবিল ভাঙছে, কেউ কাউকে টেবিলে নিয়ে পড়ছে। তো ম্যাচের শুরুতেই 3-4টে টেবিল তো ফাটাফাট ভেঙে যায়, কে কার উপরে ঝাঁপ মেরে পড়ছে বলা মুশকিল। আর ল্যাডার নিয়েও আমরা খুব ভালো স্পট দেখতে পাই, ল্যাডার ছুঁড়ে মারছে, ল্যাডার সেট আপ করে তার উপরে আছাড় মারা হচ্ছে, চেয়ারের ভালো ইউজ দেখতে পাই। এই একটা জিনিস ভালো হচ্ছে যে ডাব্লিউডব্লিউই এখন করে সমস্ত ম্যাচেসের হাইলাইট ইউটিউবেতে দিয়ে দেয়। তো তোমাদেরকে রেকমেন্ড করবো যে প্রত্যেকটা ম্যাচ, আজকে যে কটা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচ তোমরা ইউটিউবেতে গিয়ে হাইলাইট দেখে নাও ডাব্লিউডব্লিউইর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, তো তোমরা খুব ভালো এনজয় করতে পারবে। এই ম্যাচটা অসাধারণ হয়েছে, মানে একটা মোমেন্টের জন্য আমার বোরিং ফিল হয়নি। এক তো আমি সারা রাত জাগার পরে আমি শোটা দেখছিলাম, খুবই ঘুম পাচ্ছিল, কিন্তু এই ম্যাচটা দেখে আমার একদম ঘুম চটে গেছে আর আমিও একদম চাঙ্গা হয়ে যাই। তো ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে মহিলাদেরও ইন্টারফারেন্স হয়। কী হয় যেখানে জনি গার্গানার বউ ক্যান্ডিস লারে চলে আসে, তারপরে আমরা নিকি ক্রসকে দেখতে পাই, আর এলবো ফায়ার এলবো ফায়ার তো নাম নয়, কিছু একটা তো নাম আছে এর, এই লাল চুলোলা, তো এও এসেছিলো। তিনটে ওমেন্সকে আমরা দেখতে পাই, আর এখানে জনি গার্গানো ভুল করে ক্যান্ডিস ল্যাডারকেই ল্যাডার থেকে ফেলে দেয়, আর সে গিয়ে একটা ল্যাডারে গিয়ে পড়ে, আর সেটা দুভাগ হয়ে যায়। তারপরে আমরা নিকি ক্রসকেও দেখতে পাই, সে ওই লাল চুলোলা মেটার ওপর অ্যাটাক করে, ওর নামটা আমার মনে পড়ছে না তাই লাল চুলোলা মেটা বলছি। আর লাস্টের দিকে আমরা দেখতে পাই যে এখানে ম্যাচের মাঝখানে আঙ্কেল হাউডিও চলে আসে, কিন্তু আঙ্কেল হাউডি যখন রিংয়ের উপরে উঠে ওখান ওপর থেকে যখন চ্যাম্পিয়নশিপটা পারতে যাচ্ছিলো তখন আঙ্কেল হাউডিকেই ফেলে দেওয়া হয় নিচেতে। আর একটা জিনিস আমার খুব ফানি লেগেছে, এরা টাইম টু টাইম সবাই ল্যাডারের উপরে উঠছে, কিন্তু চ্যাম্পিয়নশিপটা শুধুমাত্র ধরে দাঁড়িয়ে আছে। ওখানে টাকলু বলে দিয়েছিল যে চ্যাম্পিয়নশিপ শুধু ধরে দাঁড়িয়ে থাকবে, চ্যাম্পিয়নশিপ টানবে না, কারণ ওটা হচ্ছে যে হালকা করে চ্যাম্পিয়নশিপ টানলেই চ্যাম্পিয়নশিপ খুলে যাবে। আর ওরা যতক্ষণ ধরে ওই অ্যাক্টিংটা করছিল ততক্ষণে আমি 10বার চ্যাম্পিয়নশিপ খুলতাম আর 10বার চ্যাম্পিয়নশিপ লাগিয়ে দিতাম। তো সবাই উপরে উঠে জড়ো হচ্ছে আর চ্যাম্পিয়নশিপ ধরে শুধু দাঁড়িয়ে রয়েছে। টমাস চ্যাম্পা তো প্রায় 10-12 সেকেন্ডের মতো চ্যাম্পিয়নশিপের ওই যে হুকটা ছিল ওটা ধরেই ঝুলে পড়েছিল, তো চাইলে আরামসে বের করে নিতে পারতো, কিন্তু স্ক্রিপ্টেড তাই ওগুলো হবে না। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে হোয়াইট সিক্সের প্রত্যেকটা মেম্বার চলে আসে ম্যাচের মধ্যে। আঙ্কেল হাউডি, তারপর জো গ্রেসি, নিকি ক্রস সবাই মিলে এসে ইন্টারফেয়ার করে, আর শেষ পর্যন্ত জো গ্রেসি যে ম্যাচের মধ্যেও ছিল না সেই ওই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপগুলো নামায়, আর হোয়াইট সিক্স ফাইনালি সব কিছু রিটেন করে নিয়েছে। আর তারপর আছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য লায়রা ওয়ালকারি ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে ম্যাচ। আর এই ম্যাচটা নিয়ে আমি বেশি কিছু তো আশা করিনি, কিন্তু এই ম্যাচটা দারুণ ডেলিভার করেছে। এখানে আমরা টেবিল, চেয়ার, ফায়ার এক্সটিংগুইশার, তারপরে ক্যান্ডোস্টিক সব কিছুর ইউজ দেখতে পাই, এমনকি টুল বক্সেরও ইউজ হয়েছে এখানে। এই ম্যাচটা খুবই ভালো এটা ডেলিভার করেছে, আমি তো আশাই করিনি। এখানে রেসলিং কোয়ালিটি খুবই ভালো ছিল, সবাই সবাইকে ওয়েপেন্স দিয়ে মারছিল, আর দুজনের পারফরমেন্স কিন্তু খুবই দারুণ ছিল। যারা এই ম্যাচটা দেখতে চাইবে না তাদেরও কিন্তু এই ম্যাচটা দেখতে বাধ্য করা হবে, এমন দারুণ পারফরমেন্স এখানে এরা দুজন দিয়েছে। আর লাস্টের দিকে বলবো, লাস্টের দিকে এখানে কী হয় যে বেলি চলে আসে, আর আমি তো আশা করেছিলাম যেখানে বেলি আসবে আর হয়তো হিলটার্ন হবে, কারণ যেভাবে ডাব্লিউডব্লিউই বেলিকে অ্যাডভার্টাইজ করছে দেখা যাচ্ছে যে বেলি না তো রেসলমেনিয়াতে ম্যাচ পেয়েছে আর না তো সামারস্ল্যামেতে ম্যাচ পেয়েছে। তো বেলির একটা বড় সড়ো কিছু হওয়া দরকার, তো বেলি ফ্রাস্ট্রেটেড হয়ে এই ম্যাচটাতে আসতে পারে, এটা আমি
আশা করেছিলাম। তো বেলি আসে, এবার বেকি লিঞ্চ এখানে বলে যে লায়রা ওয়ালকেরিয়ার ওপরে অ্যাটাক করতে বেলিকে, কিন্তু বেলি ভাবছিলাম যে হিল টার্ন কী করবে, কিন্তু বেলি এখানে বেকি লিঞ্চের ওপরে অ্যাটাক করে দেয়। বেকি লিঞ্চকে মারতে মারতে একেবারে ব্যারিকেডের কাছে নিয়ে যায়, তারপর দৌড়ে বেকি লিঞ্চকে হাঁটু মানে রানিং নিয়ে মারতে যাচ্ছিলো, কিন্তু বেকি লিঞ্চ তাকেই ক্রাউডের ভেতরে ফেলে দেয় ব্যারিকেড টপকে। আর তখন বেকি লিঞ্চ একটা টেবিল সেট আপ করছিল, কিন্তু রিংয়ের ভেতর থেকে বাইরে ঝাঁপ মারে লায়রা ওয়ালকেরিয়া, সেই টেবিল সেট আপ করতে করতে টেবিলের ওপরেই ভেঙে পড়ে যায় বেকি লিঞ্চ। তারপর রিংয়ের মধ্যে নিয়ে এসে একে অপরের ফিনিশার লাগাচ্ছিল যে কে জিতবে এই ম্যাচটা। আর বেলি ততক্ষণে ক্রাউডের ভেতর থেকে উঠে বেকি লিঞ্চকে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু সেটা লায়রা ওয়ালকেরিয়ার লেগে যায়, আর তারপরে ম্যান হ্যান্ডেল স্ল্যাম লাগায় আর বেকি লিঞ্চ এইখানে জিতে যায়। বেকি লিঞ্চ টাইটেল রিটেন করে নিয়েছে। আর বেলির অবস্থা একদম আমার মতো হয়ে গেছে, মানে নিজের লাইফে তো কিছু ভালো চলছে না, উল্টে অন্যকে সাহায্য করতে গেলে তারই খারাপ হয়ে যায়। আর এবারে হচ্ছে যে লায়রা ওয়ালকেরিয়া কিন্তু বেকি লিঞ্চ যতদিন চ্যাম্পিয়ন থাকবে ততদিন তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, এটা একটা অনেক বড় জিনিস হয়ে গেল। আর এবার হয়তো লায়রা ওয়ালকেরিয়া তা ভাববে যে বেলির জন্যই আমি হেরেছি, তো বেলির সাথে হয়তো লায়রা ওয়ালকেরিয়ার ফিউড শুরু হবে। আর বেকি লিঞ্চের টাইটেল রান কন্টিনিউ চলছে, বেকি লিঞ্চের টাইটেল রান বেশ ভালোই যাচ্ছে আর বেশ ইন্টারেস্টিংও লাগছে। এমনিতে ওমেন্স ডিভিশনে দেখার মতো কিছু নেই, এই বেকি লিঞ্চই আছে যাকে দেখতে একটু ভালো লাগে। আর তারপর আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য জেকব ফাটু ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে ম্যাচ দেখতে পাই, স্টিল কেজ ম্যাচ। আর এই ম্যাচটা আমরা আশা করেছিলাম যে জেকব ফাটু হয়তো সোলো সিকোয়াকে খুবই ধোবে, সেরকমই আমরা দেখতে পাই। তবে লাস্টের দিকে, প্রথম দিকে তো সোলো সিকোয়াই ডমিনেট করছিল, মানে জেকব ফাটু ফেস টার্ন করতে না করতেই তার বুকিং একটু খারাপ হয়ে গেছে। যখন হিল ছিল তখন কেউ ছুতেও পারতো না, আর এখন সবাই মিলে জেকব ফাটুকে ডমিনেট করছে, যাকে এরকম তো হয়েই থাকে। তো এই ম্যাচের লাস্টের দিকে এখানে কী হয় যে পুরো ফ্যামিলি চলে আসে, আমাদের নিরীহ ভাই জেসি মেটো, তারপর লম্বু টালা টোঙ্গা আর আমাদের লর্ড টাঙ্গালোয়াও চলে আসে। তারপর জিমি উসো আসে, কিন্তু জিমি উসোকে আমাদের লম্বুটা মেরে একেবারে রিংয়ের সাইডে করে দেয়, রিংয়ের সাইডে বলতে অ্যানাউন্সার টেবিলের পেছনে ফেলে দেয়। আর তারপর আমরা দেখতে পাই যে সবাই এবারে ধীরে ধীরে ওখানে স্টিল কেসটা চড়তে থাকে, লম্বুও চড়ে, তারপর আমাদের জেসি মেটোও চড়ে। সোলো সিকোয়া পালাতে যাচ্ছিলো, কিন্তু জেকব ফাটু ওখানে তাকে ধরে নেয়। আর আমরা দেখতে পাই যে একটা হ্যান্ডকাপ পরিয়ে দেয় জেকব ফাটুকে ওই লম্বুটা, মানে টালা টোঙ্গা হ্যান্ডকাপ পরিয়ে দেয়। ভাবছিলাম যে এবার তো আর কিছু করার নেই, সোলো সিকোয়া জিতে যাবে, কিন্তু সোলো সিকোয়া যখনই আমরা দেখি যে গেট দিয়ে বেরোতে যাবে তখনই জেকব ফাটু হ্যান্ডকাপের চেন ছিঁড়ে দেয়। চেন ছিঁড়ে এবার সোলো সিকোয়াকে ধরে টেনে ভেতরে ঢোকাতে যাচ্ছিলো, তখনই আমাদের লম্বু ভাই এসে দরজায় লাথি মারে, আর যার ফলে জেকব ফাটু ভেতরে পড়ে যায়। আর তারপরে আমাদের সোলো সিকোয়া অনেক কষ্টে রিংয়ের বাইরে পড়ে যায়, আর যার ফলে টাইটেল রিটার্ন হয়ে গেছে, যে আগে বেরোবে সেই উইনার। তো এখানে আমাদের লম্বু ভাইয়ের জন্য সোলো সিকোয়া টাইটেল রিটার্ন করে নিয়েছে। এবারে দুজনে তো র্যাম্পের কাছে চলে যায়, কিন্তু রিংয়ের মধ্যে আমাদের টোঙ্গালোয়া ভাই আন্ডারটেকারের মতো টোঙ্গা টেকার হয়ে শুয়েছিল, আর বাইরেতে জিমি উসো ততক্ষণে উঠে এসে আমাদের নিরীহ ভাই জেসি মাটিওকে মেরে রিংয়ের মধ্যে ঢুকিয়ে পুরো দরজায় বন্ধ করে দেয়। তারপর জেকব ফাটু দুজনেরকেই খুবই মারে আর দুজনকেই খুবই বাজায়। আর একেবারে আমরা স্টিল কেজের ওপর থেকে জেকব ফাটুর মুন শট দেখতে পাই আমাদের নিরীহ ভাই জেসি মাটিও আর আমাদের গ্রেটেস্ট অফ অল টাইম টাঙ্গা টেকারের ওপরে। তো এদের দুজনের তো খুব ভালো মতো এখানে ধোলাই হয়ে যায়। তো শেষ পর্যন্ত জেকব ফাটু ম্যাচ হেরে গেলেও তাকে খুবই স্ট্রংভাবে বুক করা হয়েছে। আর ডাব্লিউডব্লিউ কিন্তু এই লম্বু মানে আমাদের টালাটোঙ্গাকে বেশ স্ট্রং দেখাচ্ছে। দেখতে গেলে এদের টিমের টাঙ্গালোয়া জেসি মাটিও অতটাও কাজের না হলেও কিন্তু এই টালাটোঙ্গা কিন্তু অনেক কাজে। সোলো সিকোয়ার মেন রাইট হ্যান্ডম্যান তোমরা একেই বলতে পারো। তো এই হচ্ছে মেন ক্যারেক্টার সোলো সিকোয়ার টিমের, এই সব জায়গা থেকে সোলো সিকোয়াকে বাঁচাবে। আর যার জন্য আজকের আমাদের টামাটোঙ্গারও ইউজ দেখতে পেলাম না। মেবি ভেবেছিলাম যে হয়তো স্টিল কেজ ম্যাচ আছে, এরা হয়তো কিছু করতে পারবে না, তো টামাটোঙ্গা কোনোভাবে সে রিটার্ন করে সাহায্য করবে, তো টামাটোঙ্গারও দরকার পড়লো না। এরপর আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এজে স্টাইলস ভার্সেস ডমডম ভাইয়ের মধ্যে ম্যাচ দেখতে পাই। তো প্রথমে তো ডমডম ভাইয়ের এন্ট্রান্স হয় নর্মাল এন্ট্রান্স, কিন্তু আমরা এজে স্টাইলসের এডি গেরেরো স্টাইলে এন্ট্রান্স দেখতে পাই। সে সেরকম পুরোনো যুগের গাড়ি নিয়ে আসে, আর আজকের ইনরিং গিয়ার যেটা ছিল প্যান্ট পরে এসেছিল ওটাও এডি গেরেরোর মতো ডিজাইন করে এসেছিল। তো ডমডম ভাইয়ের পেছনে আজকে আমাদের এজে স্টাইলস খুব লেগেছে। আর আমরা মানডে নাইট ড্রতে এদের মধ্যে যে ফানি সেগমেন্টগুলো দেখতে পেয়েছিলাম একদম সেরকমই এই ম্যাচটা হয়েছে। এই ম্যাচটা খুবই ফানি ছিল। ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে এজে স্টাইলস একটার পর একটা মুভ ইউজ করতে থাকে, মানে আজকে ডমডম ভাইকে খুব মার মেরেছে এজে স্টাইলস। ডমডম ভাই বেশি কিছু করতেও পারেনি। ম্যাচের মাঝখানে আমরা ডমডম ভাইয়ের একটু হিল স্ট্র্যাটেজিও দেখতে পাই। সে চেয়ার নিয়ে আসে রেফারির নজরে দিয়ে, রেফারি তখন টার্ন বাগাল ঠিক করছিল, কারণ টার্ন বাগালটা ততক্ষণে একটু ছেড়ছাড় করে দিয়েছিল, তো টার্ন বাগালটাকে ঠিক করতে যায় রেফারি। আর ডমিনিক চেয়ার নিয়ে এসে রিংয়ের মধ্যে মেরে এজে স্টাইলসের হাতে ধরিয়ে শুয়ে পড়ে, মানে যেমনটা স্যার এডি গেরেরো করে
ঘুরে বেড়াতো। তো এজে স্টাইলসও বুদ্ধিমান। এজে স্টাইলস কী করে যে চেয়ারটা নিজের গলায় ফাঁসিয়ে নিজে শুয়ে পড়ে ছটফট করতে থাকে, আর রেফারি এসে ডমডম ভাইকে উল্টে বলতে থাকে যে হ্যাঁ তুমি এর গলায় চেয়ার ফাঁসি দিয়ে কে মেরেছো, তো কে কাকে মেরেছে বলা মুশকিল। ডমডম ভাই বলছে এজে স্টাইলস মেরেছে, এজে স্টাইলস বলছে ডমডম ভাই মেরেছে। আর লাস্টের দিকে কী হয়েছে, ডমডম ভাই এখানে একটা খুবই বুদ্ধিমানের কাজ করেছে, সে নিজের জুতোর চেনটা খুলে দেয়, মানে জুতোটা ঢিলা করে দেয়। তারপরে এজে স্টাইলস তাকে সাবমিশন মুভে ফাঁসিয়ে নেয়। ভাবছিলাম যে এবার তো মনে হচ্ছে ট্যাপ আউট করতে পারে, কিন্তু জুতোটা খুলে হাতে চলে আসে, যেটা দেখে এজে স্টাইলস বড় অবাক হয়ে যায়। তারপর রেফারি নজরে এড়িয়ে সেই জুতোটা দিয়ে এজে স্টাইলসের মাথায় মেরে দেয়। আর তারপরে আমরা ডমিনিক মিস্টারের তরফ থেকে একটা স্ল্যাশ দেখতে পাই, আর এখানে এজে স্টাইলস হেরে গেছে। এজে স্টাইলস হেরে গেছে, খারাপ লাগছে, কিন্তু ডমডম ভাইকে ডব্লিউডব্লিউই কিন্তু খুবই ভালোভাবে বুক করছে। খুবই কমজোর একটা ক্যারেক্টার, খুবই কমজোর একজন সুপারস্টার, কিন্তু তারও কিন্তু একটা নিজের আলাদাই বৈচিত্র্য রয়েছে, আর সেটাই ডব্লিউডব্লিউই তুলে ধরেছে। তো ডমডম ভাই কিছুটা ওই টাইপেরই রেসলার। আর তারপর আমরা স্টেফনি ম্যাকম্যানকে দেখতে পাই, যে এটা অ্যানাউন্স করে যে আজকের 60,561 জন লোক এই স্টেডিয়ামে উপস্থিত রয়েছে, কিন্তু এটা একেবারে ফেক, এটা একেবারে মিথ্যা। ডব্লিউডব্লিউইকে জানিয়ে আমরা, তারা খুবই বাড়ি চাড়িয়ে বলে আসলে টিকিট তো অ্যাভেলেবেল ছিল টোটাল 53,000, যেটা মনে তো হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে, জানি না 1800-এর মতো টিকিট বাকি ছিল একদিন আগে, তো ওটা সোল্ড আউট হয়েছে কিনা সেটাও বলতে পারবো না। 53,000 ক্যাপাসিটি ছিল, 53,000ই কিন্তু টিকিট অ্যাভেলেবেল ছিল, তাহলে সেখানে 60,000-এর বেশি দর্শক কী করে হয়ে যায়, এক্সট্রা 7,000 কোত্থেকে এলো, এটাই হচ্ছে বড় প্রশ্ন। তো ডব্লিউডব্লিউই এখানেও বেশ কারসাজি করেছে, ভাবছে যে আমরা খুবই বোকা, আমরা অতটাও খুব একটা খেয়াল করবো না, ভাববো যে ডব্লিউডব্লিউই অনেক বড়সড় কাজ করে নিয়েছে। আসলে 60,000 না, মোটামুটি ওই 52 থেকে 53,000-এর মতো লোক স্টেডিয়ামেতে ছিল। তারপরে আছে মেন ইভেন্ট, যেটার জন্য আমরা সকলে ওয়েট করছিলাম। কোডি রোডসের এন্ট্রান্স হয়। কোডি রোডসের আজকে আমরা একটা নতুন মাস্ক দেখতে পাই, এটা অনেকটা ওই ডক্টর ডুমের মতো মাস্ক লাগছে। কোডি রোডসের এন্ট্রান্স হয়ে যায়, আর আমি তো জন সিনার এন্ট্রান্সটা দেখার জন্য ওয়েট করছিলাম, ভাবছিলাম যে এইবার তো ফেস টার্ন হয়ে গেছে, এবার একটা দারুণ এন্ট্রান্স হবে পুরোনো দিনের মতো, কিন্তু দেখতে পাই যেখানে আমরা কালো এন্ট্রান্স দেখতে পাচ্ছি। প্রথমে থিম সংটা প্লে হয়, আমরা সেই পুরোনো হিল জন সিনার কালো এন্ট্রান্সটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ করে আমরা টাইট এন্ট্রান্স স্ক্রিনেতে জন সিনার পুরোনো যেরকম আমরা দেখতে পেতাম সেরকমই স্ক্রিন ফুটে উঠলো। তো ভাবলাম যে হ্যাঁ, ফেস জন সিনা রিটার্ন করেছে, আর এন্ট্রান্সটাও আবার আগের মতো করে দিয়েছে। জন সিনা এখানে আবার সেই পুরোনো এনার্জি নিয়ে এন্ট্রান্স করে, একদম ফেস সুপারস্টারের মতো, সামনেতে চ্যাম্পিয়নশিপটা পড়ে রয়েছে, এখন আর পেছনে ঘোরানো নেই, আর একেবারে ফেস রিয়াকশান। খুবই ভালো, ক্রাউড তো একদম পাগল হয়ে গেছে আবার সেই পুরনো টাইটান ট্রন স্কিন দেখে। তারপর রিং অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে স্ট্রিট ফাইট ম্যাচ। তারপর এখানে জন সিনাকে অ্যানাউন্স করা হয়, জন সিনা এখানে স্যালুট করে, পুরো মুখে একটা হালকা হাসি ছিল, জন সিনাকে দেখতেও খুব ভালো লাগছিল। আর ম্যাচ শুরু হওয়ার পর আমরা দেখি যে প্রথমে তো জন সিনা গলায় মেলে, আমি ভাবছিলাম যে আবার এলিমিনেশন চেম্বারের মতো সেই রকম রিয়াকশান দেবে না, তো দেখলাম যে না, জন সিনা কোনো রকম রিয়াকশান দেয়নি, এটা ফেস জন সিনাই। তারপর ম্যাচটা শুরু হয়, ম্যাচটা খুবই ফাস্ট পেসে শুরু হয়, কোনো স্লো ম্যাচ ছিল না এটা। রিংয়ের বাইরে গিয়ে এখানে কোডি রোডস জন সিনাকে স্টিল স্টেপসের উপরে ফেলে দেয়। তারপরে এখানে আমরা দেখতে পাই যে জন সিনাও কোডি রোডসকে স্টিল স্টেপসের উপরে ধাক্কা মারে। তারপর জন সিনা বড় যে স্টিল স্টেপসটা ছিল সেটা নিয়ে রিংয়ের মধ্যে ঢোকায়, আর তারপর তার উপরে কোডি রোডসকে এ লাগাতে যাচ্ছিল, কিন্তু কোডি রোডসই তাকে তার উপরে একটা স্ল্যাম লাগিয়ে দেয়। তারপর জন সিনা কোডি রোডসকে বাইরে ফেলে দেয়, আর তারপরে জন সিনাকে দেখতে পাই যে স্টিল স্টেপসটা চাগায়, আর চাগিয়ে রিংয়ের বাইরে কোডি রোডসের গায়ে ছুড়ে মারে। ওটা কোডি রোডসের পুরোপুরি গায়ে তো লাগেনি, তবে ওটা হাতে লেগেছে। ওটা যদি পুরোপুরি গায়ে লাগতো তাহলে মেবি হয়তো কোনো রকম ইনজুরি হতে পারতো, তো ওটা একটু বাঁচিয়ে করা হয়েছে। তারপর দুজনেই বাইরে থেকে চেয়ার নিয়ে আসে, এবার চেয়ার ফাইট হওয়ার কথা, কিন্তু এখানে আপার হ্যান্ড পায় কোডি রোডস জন সিনাকে চেয়ার দিয়ে মারে, আর তারপর পিন করে, কিন্তু জন সিনা কিক আউট করে দেয়। আর তারপরে আমরা জন সিনার তরফ থেকে 5 মুভ অফ ডুমসও দেখতে পাই, জন সিনা পুরো 5 নাকাল সাকাল লাগায়। তারপরে এখানে এ লাগাতে যাচ্ছিল, কিন্তু এ লাগাতে পারেনি। তারপর কোডি রোডসের তরফ থেকে আমরা ক্রস রোড নয়, আমরা কোডি কাটার দেখতে পাই, যেখানে জন সিনা কিক আউট করে। তারপর জন সিনা একটা এ লাগিয়ে দেয় ম্যাচের প্রথম যেটাতে কোডি রোডস কিক আউট করে দেয়। তারপর দেখতে পাই জন সিনা কোডি রোডসের পায়ের ফাঁক দিয়ে মাথা গলি তাকে ওপর দিকে তুলে নিচে ফেলে দেয়। আর তারপরে আমরা কোডি রোডসের তরফ থেকে একটা ব্যান মুভের ইউজ দেখতে পাই, সিট আউট পাইল ড্রাইভার, সেটা জন সিনাকে লাগিয়ে দেয়, কিন্তু জন সিনার মাথা রিংয়েতে হিট করে না, তার আগেই জন সিনা ঘুরে যায়। তবে ওটাকে একটা ভয়ঙ্কর পাইল ড্রাইভার হিসাবে দেখানো হয়েছে, তবে ওটাকে খুবই সেফভাবে ইউজ করা হয়েছে, কোনো রকম প্রবলেম নেই। তো পাইল ড্রাইভার মারার পর জন সিনাকে কভার করা হয়, জন সিনা কিক আউটও করে দেয়, কিন্তু তারপরে দেখতে পাই যে জন সিনা আর নড়াচড়া করছে না, জন সিনা উঠতে পারছে না। তো কোডি রোডস জন সিনাকে চেক করতে যায়, তখনই জন সিনা উঠে তাকে এ লাগিয়ে দেয়, কিন্তু জন সিনার অবস্থা খারাপ, তাই জন সিনা কভার করতে পারে না। তারপর আমরা কোডি রোডসের তরফ থেকে কেভিন ওভেন্সের পপ আপ পাওয়ার বম দেখতে পাই, যাতে জন সিনা
সিনা কিক আউট করে দেয়। আর এই ম্যাচটাকে তোমরা অনেকটা AEWর ম্যাচের মতো বলতে পারো, কারণ AEWর ম্যাচে আমরা দেখেছি যে ফিনিশারের ওপর ফিনিশার পড়ছে কিন্তু কেউ হার মানতে চাইছে না, মানে 2-3টে ফিনিশার পড়ে গেছে ভয়ঙ্কর পাইল ড্রাইভারও পড়ে গেছে কিন্তু কেউ হার মানতে চাইছে না। আজকের এই ম্যাচটা একদম সেরকমই ছিল। আজকের অনেক কটা মোমেন্টে মনে হয়েছে যে না এইবার তো আর কোনো চান্সই নেই, এখানে তো কিক আউট হবে না, কিন্তু সেখানে পর্যন্ত কিক আউট হয়ে গেছে। তো সেগুলো নিয়েও কথা বলবো। তারপর রিংয়ের বাইরে আমরা দেখতে পাই যে জন সিনা কানাডিয়ান ডেস্ট্রয়ার ইউজ করে কোডি রোডসের ওপরে। আর যে কোডি রোডস বলেছিল যে আমরা রেসলমেনিয়াতে খুব বাজে ম্যাচ দিয়েছি, এবার তো ফ্যান্সদেরকে স্যাটিসফ্যাকশন দিতে হবে। তো আজকের ম্যাচে আমরা সেই স্যাটিসফ্যাকশনটাই দেখতে পাই, মানে একটা আলাদা লেভেলের রেসলিং ম্যাচ হয়েছে পুরনো ফেস ভার্সেস নতুন ফেসের মধ্যে। তারপর আমরা দেখতে পাই যে জন সিনা অ্যানাউন্সার টেবিল পরিষ্কার করে, একটা অ্যানাউন্সার টেবিলে নিয়ে কোডি রোডসকে ওঠে আর ওখান থেকে আরেকটার উপর এ লাগিয়ে দেয়। তারপর অনেক কষ্টে রিংয়ের মধ্যে যা করে টেনে নিয়ে আসে, কভার করে, কিন্তু কোডি রোডস কিক আউট করে দেয়। তারপর রিংয়ের মধ্যে আসার পর এখানে কোডি রোডস জন সিনাকে একটা ক্রস রোডস লাগিয়ে দেয় যাতে জন সিনা কিক আউট করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে কোডি রোডসের ওপর জন সিনা কার্মেলোজের যে ফিনিশারটা আছে ওটার নাম তো মনে নেই, সেইটা লাগিয়ে দেয়। আর এই মুভটা এমন না যে জন সিনা এমনি র্যান্ডম ইউজ করছে, জন সিনা এটা প্রত্যেক ম্যাচেই মাঝে মধ্যে ইউজ করে থাকে। আর ওই মুভটা দেওয়ার সাথে সাথেই জন সিনা আরও একটা দিয়ে দেয়, কিন্তু তাতেও কোডি রোডস কিক আউট করে দেয়। তারপর দেখতে পাই যে জন সিনা একটা স্লিম জিমের টেবিল বের করে রিংয়ের একটা কর্নারে লাগিয়ে দেয়। আর তারপর এটা মারামারি করতে করতে ক্রাউডের মধ্যে চলে যায়। ওখানে গিয়ে আমরা দেখি যে জন সিনা ব্যারিকেড নিয়ে মারামারি করছে, একটা স্টিলের ব্যারিকেড। সেই ব্যারিকেডটা একটা কর্নারে শোয়ানো হয় আর তারপরে কোডি রোডস জন সিনাকে সুপ্লেক্স লাগিয়ে দেয়। আবার দেখতে পাই যে এটা মারামারি করতে করতে একদম স্টেজের কাছে চলে আসে আর স্টেজের নিচ দিয়ে একদম স্টেজের তলায় ঢুকে যায়। তো ভাবলাম যে এরা আবার কোথায় গেল, ক্যামেরাম্যানই কেন এদের পেছন যাচ্ছে না। তো আবার দেখলাম যে স্টেজের যে ওপরের দিকে যে অংশটা রয়েছে যেখান থেকে কোডি রোডস বেরোয়, সেখান থেকে জন সিনার একটা খুবই কুল স্পট দেখতে পাই। তলা থেকে আলো মারা হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে আর জন সিনার কাঁধে কোডি রোডস রয়েছে। তো ওইটা একটা খুবই কুল মোমেন্ট ছিল জন সিনার। ওখান থেকে জন সিনা কোডি রোডসকে নিয়ে বেরিয়ে র্যাম্পের ওপর আরেকটা লাগিয়ে দেয়। তারপর জন সিনা কোডি রোডসকে টেনে রিংয়ের মধ্যে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ওটা অনেকটা দূরে ছিল রিংটা, তো নিয়ে যাওয়া মুশকিল হচ্ছিল। তো জন সিনা শেষমেশ কোডি রোডসকে ওখান থেকেই চাগিয়ে কাঁধের ওপর তুলে রিংয়ের ভেতরে নিয়ে আসে। এবার রিংয়ের মধ্যে ঢোকার সাথে সাথেই যে টেবিলটা জন সিনা নিজে সেট করেছিল সেই টেবিলের উপর কোডি রোডস জন সিনাকে ফেলে দেয় আর তারপর সেখান থেকে তুলে আরেকটা ক্রস রোডস লাগায়, কিন্তু এতেও জন সিনা কিক আউট করে দেয়। এরপর কোডি রোডস রিংয়ের বাইরে আসে আর তারপর দেখতে পাই যে নিচের যে রোপটা আছে সেটাকে সে প্যাঁচ মেরে খুলতে থাকে, কারণ ওটার মাথার দিকে একটা পাইপ মতো রয়েছে, ওটা দিয়ে জন সিনাকে মারতে চাইছিল সে। তো সেই পাইপটা অলরেডি সে খুলেও নেয়, রোপের সাথে সেটা অ্যাটাচ ছিল। সেই রোপ দিয়ে তার জন সিনার মাথায় দুবার অ্যাটাক করে, দুবার মারে। আর তারপরে আমরা দেখতে পাই যে 3 নম্বর বার যখন মারতে যাচ্ছিল জন সিনা সেটাকে STF-এ কনভার্ট করে দেয়, STF লাগিয়ে দেয় আর সেই রোপটা জন সিনা কোডি রোডসের গলায় ফাঁসি দেয়। এরকম ম্যাচ আমরা সেই জন সিনার পুরনো সময় দেখতে পেতাম, এরকম রোপ দিয়ে সে STF লাগাতো। তো ওটা লাগায় ভেবেছিলাম যে এইবার তো মনে হচ্ছে কিছু একটা হতে পারে, কিন্তু কোডি রোডস সেটাকে খুব সহজেই কাউন্টার করে দেয় আর জন সিনাকেই ফাঁসিয়ে দেয়। আর তারপর আমরা কোডি রোডসের তরফ থেকে পরপর 3খানা ক্রস রোডস দেখতে পাই। তো ভাবছিলাম যে এইবার তো আর কিছু করার নেই, এইবার তো ম্যাচ শেষ হয়েই গেছে। পরপর 3টে ক্রস রোডসকে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি, কিন্তু জন সিনা এখানেও কিক আউট করে দেয়, যার ফলে কোডি রোডস তো শকড হয়েছে, তার সাথে সাথে কমেন্টেটার আমি এমনকি পুরো WWE ইউনিভার্সও চিল্লিয়ে ওঠে। সেই সময় রিয়াকশানও তো একদম আলাদাই ছিল। তো আবার কোডি রোডস এখানে চ্যাম্পিয়নশিপ বেল্ট নিয়ে জন সিনাকে মারতে যায়, কিন্তু জন সিনা তাকে চাগিয়ে লাগিয়ে দেয়। তারপর জন সিনার হাতে চ্যাম্পিয়নশিপ বেল্ট থাকে, ভাবছিলাম যে এইবার কি জন সিনা চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে কোডি রোডসকে মারবে, কিন্তু জন সিনা এই ইশারা করে বলে দেয় যে না, আর চ্যাম্পিয়নশিপ বেল্টের ইউজ আমি করবো না। তো তারপরে একটা তো লাগিয়ে দিয়েছে, তারপরে কোডি রোডসকে টপ রোপে তোলে আর সেখান থেকে একটা অ্যাভালাঞ্চ লাগায়, বা যেটাকে আমরা সুপার বলে থাকি। তো সেইটা লাগিয়ে দেয়, ভাবছিলাম যে এইবার কিছু একটা হবে, কিন্তু সেখানে কোডি রোডস কিক আউট করে দেয়। আর তারপর জন সিনা আরেকটা নতুন টেবিল বার করে যেটা সেট আপ করে, আর ভাবছিলাম যে এর ওপরে অ্যাভালাঞ্চ লাগানোর চেষ্টা করছে, কিন্তু কি করে কোডি রোডস এইবারে কাউন্টার করে দেয় আর কোডি কাটার লাগিয়ে দেয় ওই টেবিলের ওপর। আর তারপরে ম্যাচের একদম এন্ড মোমেন্ট চলে আসে, জন সিনাকে এবারে একটা ফাইনাল ক্রস রোডস লাগায়, কিন্তু তার আগে কোডি রোডস পেছন থেকে জন সিনাকে একটা স্যালুট করে দেয় যে আমি তোমাকে স্যালুট করছি, তুমি যেরকম পারফরমেন্স দিচ্ছ এই বয়সে আর তুমি এত বছর ধরে কোম্পানিকে সামলেছো, তুমি সবথেকে বড় ফেস, তো তোমাকে অনেক রেসপেক্ট রইল তোমার জন্য। তারপরে ফাইনালি একটা ক্রস রোডস লাগে আর জন সিনা 1 2 3 কাউন্ট হয়। এখানে জন সিনা হেরে গেছে, এখানে আর কিক আউট হয়নি। কোডি রোডস হয়ে গেছে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন আর জন সিনার টাইটেল রেন এখানেই শেষ।
তারপর আমরা কোডি রোডসের একটু ছোট্ট সেলিব্রেশন দেখতে পাই, এখানে আমরা পাসিং দ্য টর্চ মোমেন্টও দেখতে পাই, এখানে একটা ফেস ভার্সেস ফেসের ম্যাচ হয়েছে, এখানে কোনো রকম চিটিং হয়নি, দারুণ রেসলিং ম্যাচ। ডাব্লিউডব্লিউ এখানে যদি কোনো টুইস্ট নাও দেয়, দারুণ হয়েছে ম্যাচটা, কেউ কোনো কমপ্লেন করবে না। এখান থেকে তো পরিষ্কার যে কোডি রোডসই হচ্ছে নতুন জন সিনা, সেই হচ্ছে বর্তমান ডাব্লিউডব্লিউর জন সিনা, সেই হচ্ছে বর্তমান ডাব্লিউডব্লিউর ফেস। এখানে জন সিনার রেসপেক্ট কোডি রোডস আর্ন করেছে, জন সিনা নিজের হাতে তাকে চ্যাম্পিয়নশিপ দেয়, তার সাথে গলায় মেলে কানে কানে কিছু কথা বলে কিছুক্ষণ ধরে, কোডি রোডস যার ফলে কেঁদে ফেলে। তো এটা ওই পাসিং দ্য টর্চ মোমেন্টই ছিল যে এবার তোমাকে সামলাতে হবে ডাব্লিউডব্লিউ কোম্পানিকে, আমি এত বছর সামলেছি, এবার তুমিই আমার জায়গাটা নাও। তো ইমোশনাল হয়ে পড়ে কোডি রোডস, দুজনের হ্যান্ড রেস করে। এখানে জন সিনা কোডি রোডসকে সম্মান দেখায়, তারপর কোডি রোডসও জন সিনাকে সম্মান দেখায় যে এই হচ্ছে আসল ফেস, এত বছর ধরে এই ডাব্লিউডব্লিউকে ক্যারি করেছে, আসল রিয়াল গোট হচ্ছে এই জন সিনা। তারপরে আমরা দেখতে পাই কোডি রোডস সেখান থেকে বেরিয়ে চলে যায়, আর তারপর আমরা থ্যাংক ইউ জন সিনার চ্যান্ট দেখতে পাই, যে এখানে কোডি রোডস সেই র্যাম্পের সোজাসুজি যায়নি, সে র্যাম্পের সাইড দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যায়। তো জন সিনার ওখানে একটা ভালো মোমেন্ট দেওয়া হয়, এটা জন সিনার শেষ সামারস্ল্যাম ছিল, ভেবেছিলাম যে জন সিনা হয়তো নাটক করছে, কোনো হিল টার্ন হয়তো আবার হবে, কিন্তু না, একেবারে পুরোপুরি পিওর বেবি ফেস টার্ন হয়ে গেছে জন সিনার। এবার আমরা তার একটা বেবি ফেস রানি দেখতে পাবো, তার যে কটা ম্যাচ বাকি আছে সব কটা ম্যাচ আর সব কটা অ্যাপিয়ারেন্সই বেবি ফেস হিসাবে হবে। আর একটুখানি খারাপ লাগছিল যে আমরা এত দিন ধরে টিজ দেখতে পেলাম, আর শেষ পর্যন্ত কি সে আসবে না? আমাদের টাকা, আমি তো বলে দিয়েছিলাম যে হ্যাঁ আসার চান্স কিন্তু 99%, কিন্তু আমার এই টাকলুর উপর একদমই বিশ্বাস নেই। তবে ঠিক আছে, আমরা একটা ভালো সামারস্ল্যাম দেখতে পেয়েছি, না আসলে বা নাই আসবে আর কী বা করবো। তো জন সিনা এবার রিং থেকে বেরোতে যায়, কিন্তু তখনই থিম সং প্লে হয় দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের, যেটা আমরা এত দিন ধরে মানে 2 বছরেরও বেশি সময় ধরে ওয়েট করছিলাম। ক্রাউড তো পুরোপুরি পাগল হয়ে যায় এটা হওয়ার পর, আর আমি তো পুরোপুরি খাট থেকে লাফিয়ে উঠেছিলাম। আমি তো খাটে শুয়ে শুয়ে দেখছিলাম মোবাইল, আর হঠাৎ করে এই জিনিসটা দেখে মানে একেবারে মানে কি দেখে ফেলেছি কি না কি একদম হয়ে গেছে। তো আমার রিয়াকশান কিছুটা এরকম ছিল। আর আমি তো জানো যে আমি ব্রক লেসনার সব থেকে বড়, আমার সব থেকে ফেভারিট রেসলার হচ্ছে ব্রক লেসনার, তার জন্য আমি কত দিন ধরে ওয়েট করছি। আর ফাইনালি সে চলে এসছে। ব্রক লেসনারের আমরা লম্বা লম্বা চুল দেখতে পাচ্ছি, সেই অ্যানসিয়ান গডের মতো ফিল দিচ্ছে ব্রক লেসনার। ব্রক লেসনারের মুখ দেখেও বুঝতে পারলাম যে ব্রক লেসনার বেশ ইমোশনাল, সে অনেক কিছু সহ্য করে অনেক কিছু কাটিয়ে আবার রিটার্ন করেছে তার রাজত্বে। আর রিংয়ের মধ্যে তখন আমরা জন সিনার চোখেতে একটা ভয়ের ছায়া দেখতে পেলাম, জন সিনার মুখে ভয় স্পষ্ট ফুটে উঠেছে। আর তখন আমার 2012 সালের কথা মনে পড়লো, যখন আমি প্রথমবারের জন্য ব্রক লেসনারকে দেখেছিলাম। ব্রক লেসনারের রিটার্ন এরকম ঠিক জন সিনার সামনেই হয়েছিল। তখন জন সিনার অ্যাটিটিউড, তারপরে বলতে পারো যে তখন তার ক্যারিয়ারটা একটা অন্য জায়গায় ছিল, আর আজকের জন সিনার একটা ক্যারিয়ার অন্য জায়গায় চলে এসছে। আর ঠিক 13 বছর পর আবার সেই মোমেন্টটা দেখতে পাবো, এটা তো আমি আশাই করিনি। আমি যখন এটা প্রথমবার দেখছিলাম তখন আমি কত ছোট ছিলাম, আর আজকের আমি বড় হয়ে গেছি, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আর তখন গিয়ে আমি এই মোমেন্টটা আবার দেখতে পেলাম। তো ব্রক লেসনার আসে, ব্রক লেসনার আসার পর এখানে রিংয়ের সাইডে এসে তার জামা খোলে, টুপি খোলে, আর ভাবছিলাম যে এখানে কী হতে পারে, এখানে কি সে হাত মেলাতে এসছে নাকি ব্রক লেসনার সেই পুরনো বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার হয়ে এসছে। তো কোনো কিছু বদলায়নি, এটা হচ্ছে সেই হিল ব্রক লেসনার যাকে আমরা 2012 সালে দেখতে পেয়েছিলাম, শুধুমাত্র লুকটা চেঞ্জ হয়েছে। সে রিংয়ের মধ্যে চলে আসে আর জন সিনার উপর অ্যাটাক করে দেয়, জন সিনাকে চাগিয়ে F5 লাগিয়ে দেয়, আর এটা কনফার্ম হয়ে গেছে যে এবার আমরা জন সিনা ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ আবার দেখতে পাবো, যেমনটা আমরা সেই যুগে দেখতে পেয়েছিলাম, ফেস জন সিনা ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ। আর আমরা যে নস্টালজিয়া ফিল করছিলাম জন সিনার, আমরা জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টন, জন সিনা ভার্সেস CM পাঙ্ক, আর এখন ফাইনালি জন সিনা ভার্সেস ব্রক লেসনারও আমরা পেতে চলেছি। তো দারুণ দারুণ হয়েছে আজকে সামার স্ল্যাম। সামার স্ল্যামের আগে পর্যন্ত কী ছিল যে ডাব্লিউডব্লিউর পা তো অর্ধেক কবরে চলে গিয়েছিল, শুধুমাত্র কবর থেকে একটুখানি উকি মারছিল, আর সামার স্ল্যামের উপর ডিপেন্ড করছিল যে ডাব্লিউডব্লিউর কী হবে, হয় ডাব্লিউডব্লিউ সামার স্ল্যামের পর কবর থেকে বেরোবে, আর নয়তো পুরোটাই কবরে চলে যাবে। তো ডাব্লিউডব্লিউ কবর থেকে বেরিয়ে এসছে, ফাইনালি পুরনো ডাব্লিউডব্লিউ ফিরে এসছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা কি কন্টিনিউ থাকবে, কারণ আমরা দেখেছি যে অনেক বড় বড় জিনিস হয়ে তো যায়, কিন্তু তারপরে স্টোরি লাইনের কোনো কন্টিনিউ আমরা দেখতে পাই না, বুকিংও খারাপ হয়ে যায়। ব্রক লেসনার রিটার্ন করেছে, খুবই ভালো কথা, কিন্তু যদি ব্রক লেসনারের বুকিং বাজে হয় তাহলে কোনো লাভ হবে না, উল্টে আরও বেশি ক্রিটিসিজম সহ্য করতে হবে, আর ফ্যান্সদের মনও ভেঙে যাবে। তো বুকিংটাও কিন্তু ভিন্স ম্যাকম্যানের মতোই করতে হবে। এই স্টোরি লাইনটা ভিন্স ম্যাকম্যানের স্টোরি লাইন, তার যুগে এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছিলাম,
তো বুকিং আর স্টোরি লাইনও তার মতোই করতে হবে। ট্রিপল এইচের মতো 2 সপ্তাহ চরম পর্যায়ে রেখে তারপরে গিয়ে নরম হয়ে যাবে, ওইটা যেন না হয়। তো এই জিনিসটা যদি মাথায় রাখতে পারে তাহলে ডাব্লিউডাব্লিউর ফ্যান্সরাও ফিরে আসবে, আর ডেফিনেটলি আমাদের পুরনো ডাব্লিউডাব্লিউ আবার রিটার্ন করবে। তো কী হবে সেটা তো ভবিষ্যতেই দেখা যাবে, ভবিষ্যতেই কথা বলবে, আমরা এরপর কদিন পরেই বুঝে যাব যে কী হতে চলেছে। কিন্তু আপাতত আমি প্রচণ্ড খুশি, আমার চাইল্ডহুড হিরো জন সিনা আবার ফেস টার্ন করেছে, আর আমার ফেভারিট রেসলার ব্রক লেসনার আবার ফিরে এসেছে, সে কাম ব্যাক করে নিয়েছে। তো ওয়েলকাম ব্যাক মাই বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। তো চলো গাইজ, এই ছিল আজকের আমার সামারস্ল্যামের রিভিউ ভিডিও। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর তোমাদের লাইভ রিয়াকশান কী ছিল তোমরাও সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা নিউজ ভিডিওতে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও।